চিকিৎসক, সাংবাদিক এবং পুলিশ, এই ৩ শ্রেণীর মানুষ আজ করোনা মহামারীর সম্মুখ যোদ্ধা। করোনা মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিরাপত্তার কথা না ভেবে তারা ভাবছেন সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার কথা। করোনায় আক্রান্ত বাবার লাশ ফেলে চলে যায় ছেলে। সেই লাশ কাঁধে নিয়ে দাফনে এগিয়ে আসে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন আর পুলিশ বাহিনীর সদস্য। শুধু তাই নয়, স্বাস্থ্যবিধি মেনে ক্ষুধার্তদের মাঝে ত্রাণ নিয়ে ঘরে ঘরে হাজির হয় বেশ কিছু সংস্থা। অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, গরিব কৃষকের ধান কেটে প্রশংসা কুড়িয়েছে পুলিশ বাহিনী। এ যেন এক মানবিক পুলিশ। চেষ্টা করছি সাধারণ মানুষের সঙ্গে থেকে এই মহা দুর্যোগে সরকারের তত্ত্বাবধানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যত দ্রুত সম্ভব আমাদের এই দেশের মানুষকে পরিত্রাণ দিতে পারি, সেজন্য আমরা সবার সঙ্গে মিলে দায়িত্ব পালন করছি। এই মহামারীতে চিকিৎসক আর স্বাস্থ্যকর্মীদের ভূমিকাও কম নয়। সরাসরি করোনা রোগীর কাছে গিয়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তারা। এতে কেউ করোনায় আক্রান্ত হয়েছেন, কেউ বা নিজের জীবনটাও বিলিয়ে দিয়েছেন। করোনা পেশেন্টকে আমরা যখন ডিল করি তখন আসলে আমাদের এই চিন্তাগুলো যে আমার পরিবার আছে বা আমার নিজের আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, এইভাবে চিন্তা করে আসলে আমরা কাজ করি না। সেটা যদি আমরা চিন্তা করতাম আসলে কাজ করাও সম্ভব না। এর বিপরীত চিত্রও আছে। মন গড়া করোনার ভুয়া রিপোর্ট দিয়ে ব্যবসা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সিলগালা করে দেয়া হয় রিজেন্ট হাসপাতালের 2টি শাখা। একই অভিযোগে বন্ধ করে দেয়া হয় জুবেদা খাতুন স্বাস্থ্যসেবা বা জেকেজির কার্যক্রম। শুধু তাই নয়, সরকারি হাসপাতালগুলোতে ওত পেতে থাকে বেশ কিছু দালাল চক্র। সেসব চক্রের একটি অবস্থান করছিল রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল এলাকায়। 15 জুন 2020 মুগদার এই দোকানে অভিযান চালায় র্যাবের একটি দল। উদ্ধার করা হয় করোনার নেগেটিভ এবং পজিটিভের ভুয়া সনদ। আটক করা হয় 4 জনকে। এই প্রতারক চক্রটি মুগদা জেনারেল হসপিটাল আশেপাশে তারা সক্রিয় ছিল। বিভিন্ন সময়ে যারা মুগদা জেনারেল হসপিটালে স্যাম্পল দিতে এসেছে তাদেরকে প্ররোচিত করে এই 5 থেকে 7,000 টাকার বিনিময়ে এখান থেকে ভুয়া সার্টিফিকেট তারা প্রদান করেছে। এই কর্মকর্তার কথার সূত্র ধরে মাঠে নামে টিম 360 ডিগ্রি। করোনার এমন ভুয়া সনদ টাকার বিনিময়ে পাওয়া যায় কিনা সেটাই এবার আমরা নিজেরাই যাচাই করতে চাই। যেখানে করোনা ভাইরাসের পরীক্ষা করা হয় সেই সরকারি ল্যাবের একজন কর্মচারীর সাথে আমাদের মোবাইল টেলিফোনে যোগাযোগ শুরু হয়। ভাই, আমার একটা ওই যে করোনা টেস্টের রিপোর্ট লাগবে। মানে আমার হচ্ছে নাম ঠিকানা হচ্ছে যে নাম ঠিকানা খালি দিব, আমি টেস্টের নমুনা দিব না, পারবেন? কত টাকা দেওয়া লাগবে? টাকার বিনিময়ে আমরা করোনা পরীক্ষার একটা সনদ নিতে চাই। কোনো প্রকার নমুনা দেয়া ছাড়াই আমরা সনদটি নিতে চাই শুধুমাত্র মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে। সেই সনদ কিন্তু আমরা হাতেও পেয়ে গেছি। আমাদের এই অনুসন্ধান কিন্তু কোনো প্রতিষ্ঠানকে বিতর্কে ফেলার উদ্দেশ্যে নয়। আসলে বেশ কিছুদিন ধরে আমাদের কাছে অভিযোগ আসতে থাকে যে টাকা পয়সা দিলেই নাকি মিলে যাচ্ছে করোনা পরীক্ষার মন গড়া রিপোর্ট। আর এই অভিযোগের সত্যতা যাচাই করতে মাঠে নামে টিম 360 ডিগ্রি। আর মাঠে নেমে আমরা দেখতে পাই যে একের পর এক কঠিন সব সত্য আমাদের কাছে ধরা দিচ্ছে। এই মহামারীর সময়ে একদল সুযোগ সন্ধানী রীতিমতো ফাঁদ পেতে বসে আছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এই দৃশ্য আরো 2 মাস আগের। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও করোনা টেস্ট করতে পারেনি সাধারণ মানুষ।
এই দুর্ভোগের সুযোগ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সবার আগে হাজির হয় দুটি বাটপাড়ির প্রতিষ্ঠান, একটি রিজেন্ট হাসপাতাল, অন্যটি জেকেজি। দুর্যোগের প্রাথমিক পর্যায়ে দিশেহারা হয়ে কোনো ধরনের যাচাই বাছাই না করে সেই দুটি প্রতিষ্ঠানকে অনুমোদনও দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এর পরের গল্পটা ভয়াবহ। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন নিয়েই ব্যবসা খুলে বসে রিজেন্ট হাসপাতাল। সরকারের বিনামূল্যের করোনা টেস্টের সনদ তারা বিক্রি করতে থাকে ৩৫০০ টাকায়। র্যাবের অভিযানে বেরিয়ে আসে রিজেন্ট হাসপাতালের কুকীর্তি। র্যাবের অভিযানে হাসপাতাল দুটি বন্ধ হলেও ৭ দিন ধরে ধরাছোঁয়ার বাইরে ছিলেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। বোরকা পরে ভারতে পালিয়ে যাবার সময় সাতক্ষীরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রিজেন্ট হাসপাতালের কেলেঙ্কারিতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদকে। নোটিশের ব্যাখ্যা দিয়ে তিনি উল্টো আঙুল তোলেন মন্ত্রণালয়ের দিকে, কিন্তু সেই অভিযোগ মানতে নারাজ স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। লাইসেন্স ইস্যু করার ক্ষমতা স্বাস্থ্য অধিদপ্তরের, নবায়ন করার ক্ষমতা স্বাস্থ্য, এটা মন্ত্রণালয়ে আসার দরকার হয় না। এখন কেউ কোনো দায় নিতে চাইছেন না, একে অপরের দিকে আঙুল তুলছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের এমন সমন্বয়হীনতায় সাধারণ মানুষের মাঝে যে অবিশ্বাস তৈরি হয়েছে, টেস্ট নিয়ে যে ভোগান্তি পোহাতে হচ্ছে, তা যেন দেখার কেউ নেই। আর এই সুযোগটাই নিচ্ছে শাহেদ, সাবরিনা কিংবা আরিফের মতো প্রতারকরা। গত পর্বে আমরা শাহেদের সব কুকীর্তি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজ পরিচয় করিয়ে দেব সাবরিনার সাথে। ডাক্তার সাবরিনা আরিফ পেশায় একজন চিকিৎসক। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। স্বাস্থ্য বিষয়ক আলোচনায় দিতেন সুস্থ থাকার নানান ফর্মুলা। সব ধরনের চিন্তা মিলে দেখা যাচ্ছে যে বরকনে দুজনেরই ঘুম ভাড়া, তো সেই সাথে বাড়ে বুক ধড়ফড়। চিকিৎসক মহলে বেশ প্রভাবশালী ছিলেন তিনি। জোবেদা খাতুন স্বাস্থ্য সেবা বা জেকেজির প্রজেক্ট চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ। ওই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী তার স্বামী আরিফ চৌধুরী। অথচ সাবরিনা সবকিছুই অবলীলায় অস্বীকার করেন। এটার একটা কাগজ দেখান জেকেজির, যে আমি চেয়ারম্যান পোস্টে আছি, এটা মালিক আমি, তারপর আমার ব্যাখ্যা চান। সাবরিনার ক্ষমতা বলে জেকেজি নামের এই প্রতিষ্ঠানটি বাগিয়ে নেয় করোনার স্যাম্পল কালেকশনের সুযোগ। প্রথমে রাজধানীর তিতুমির কলেজ মাঠে স্যাম্পল কালেকশন বুথ স্থাপন করা হয়। পরে প্রভাব খাটিয়ে ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলা থেকেও নমুনা সংগ্রহ করছিল এই প্রতিষ্ঠানটি। জ্বর থাকলে পজিটিভ আর না থাকলে নেগেটিভ, এই ফর্মুলাতে মন গড়া করোনা টেস্টের রিপোর্ট দিত প্রতিষ্ঠানটি। এমন অভিযোগ পেয়ে গত 23 জুন জেকেজির গুলশান অফিসে হানা দেয় পুলিশ। তাতেই বেরিয়ে আসে জেকেজির কাণ্ডকীর্তি। অভিযানের তথ্য বলছে ২৭,০০০ নমুনা সংগ্রহ করে জেকেজি। এর মধ্যে ১১,৫৪০ জনের করোনার নমুনা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর মাধ্যমে সঠিক পরীক্ষা করানো হয়েছিল। বাকি ১৫,৪৬০ জনের রিপোর্ট ছিল মন গড়া ভুয়া। গ্রেপ্তার করা হয় জেকেজির প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ চৌধুরী সহ ৬ জনকে। প্রতি রিপোর্টের জন্য তারা বাংলাদেশিদের কাছ থেকে ৫,০০০ আর বিদেশিদের কাছ থেকে নিতেন $১০০। আর এই রিপোর্ট দিয়ে জেকেজির প্রতিদিন আয় হতো ১ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত। ভুয়া কিটস কালেকশনের মাধ্যমে ভুয়া সার্টিফিকেট দিয়ে আজকে অনেক মানুষকে তারা প্রতারিত করেছে। বিদেশের মাটিতে গিয়ে মানুষ এই ফিরে এসেছে। সব কিছু মিলেই আমরা তদন্তে আসবে।
অথচ ডাক্তার সাবরিনার দাবি ভিন্ন। এবং আমি জানি আমি কোনো অনৈতিক কাজ আজকে কেন জীবনেও করি নাই, জীবনেও না। মোটামুটি নেশাদার মতো জিনিস যা আছে তারা তা করতো আরিফ চৌধুরী। আরিফ চৌধুরীর লোকজনও করতো, আরিফ চৌধুরী নিজেও করতো, এবং আরিফ চৌধুরীর ওয়াইফ যে ছিলেন সাবরিনা, উনিও এই এদের নেশাপান যুক্ত ছিল। রাজধানীর তিতুমির কলেজ প্রাঙ্গণ, এখানেই দিন রাত 24 ঘন্টা থাকতেন জেকেজির স্বাস্থ্যকর্মীরা। তিতুমির কলেজের 4র্থ শ্রেণীর কর্মচারীদের আবাসও এখানে। একদিন সেই জেকেজির স্বাস্থ্যকর্মীদের সাথে সংঘর্ষ ঘটে এই 4র্থ শ্রেণীর কর্মচারীদের। কি ঘটেছিল সেদিন? মেয়ে থাকে অডিডিয়ামে, ছেলে থাকে এই কলা ভবনে। মেয়ে রাত 1টার সময় কলা ভবনে গেছে। আমাদের নাইট গার্ড যারা আছে, নাইট গার্ড এরা দেখছে, দেখার পরে গেছে, যাওয়ার পরে নাইট গার্ডরা কেসি গেটে তালা মারছে, মেয়ে সহ আর ছেলে সহ। বেশি ক্ষিপ্ত হইলো যে আমি কাজের তাদের একটু বাধা বিঘ্ন বেশি করতাম। এই ক্ষিপ্ত হওয়ার পরে ওই দিন সারা রাত তারা তাণ্ডব চালাইছে, একে 3বার তাণ্ডব চালাইছে। তাণ্ডব চালাইবে মারামারি, তারা বাহির থেকে কিছু বহির্গত লোক আনছে, বহির্গত লোক কান্যা আমাদের উপর আক্রমণ করে। এরপর ক্ষিপ্ত হয়ে জেকেজির কর্মীরা হামলা চালায় তিতুমির কলেজের 4র্থ শ্রেণীর কর্মচারীদের বাড়িতে। হামলার শিকার হন বেশ কয়েকজন। এই হামলায় আমি কোপ মারছে, দৌড় মারছি, কোপটা আমার ডেনা পচাই পড়ছে, এখানে কোপটা পড়ছে, ধরে আমরা পালাই গেছি। ভেতরে যখন হামলা চলছিল ঠিক তখন কলেজের গেটের সামনে আন্দোলন করতে থাকে জেকেজির আরেকটি দল। পুলিশকে ধোঁকা দিতেই সাবরিনার নেতৃত্বে এই অবস্থান। তুমি কলেজের যারা কর্মচারী আছেন তারা প্রথম থেকেই একটা হস্টাইল সিচুয়েশন তৈরি করতো, কারণ তারা মনে করতো যে আমাদের কাছ থেকে ওদের ইনফেকশন হবে, করোনা ছড়াবে। তো সবসময় চাইতো যে আমরা এখান থেকে চলে যাই, তো নানাভাবে উত্ত্যক্ত করতো। কিন্তু সেই ধোঁকা বেশি দিন টিকেনি। বেরিয়ে আসে সাবরিনার জড়িত থাকার তথ্য। এরপরই 12ই জুলাই গ্রেপ্তার করা হয় তাকে। আমরা জিজ্ঞাসাবাদ করব যে এই তথ্যগুলি পেয়েছি, তার ভিত্তিতে যদি সে অপরাধী হয়, তদন্তে প্রমাণ হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুধু শাহেদ, সাবরিনা আর আরিফের কাছেই প্রতারণার শিকার হয়েছে 21,000 মানুষ। তারা কেউ জানে না তাদের আসল রিপোর্ট কি, জানে না কে পজিটিভ কে নেগেটিভ। এর উল্টো ঘটনাও আছে। প্রণোদনা, বিদেশ যাত্রা কিংবা অফিস থেকে সুযোগ সুবিধা নিতে কেউ কেউ ইচ্ছে মতো বানিয়ে নিচ্ছেন করোনার নেগেটিভ কিংবা পজিটিভ রিপোর্ট। ফিরছি একটা বিরতির পর। বলছিলাম টাকা পয়সা দিলেই নাকি পাওয়া যাচ্ছে করোনা টেস্টের নেগেটিভ অথবা পজিটিভ রিপোর্ট। করোনাকালে দায়িত্ব পালনের সময় কোনো চিকিৎসক, নার্স কিংবা স্বাস্থ্যকর্মী কোভিড-19 আক্রান্ত হলে তাদের জন্য থাকছে 5 থেকে 10 লাখ টাকার স্বাস্থ্য বীমা। আবার কেউ মারা গেলে সে স্বাস্থ্য বীমার পরিমাণ 5 গুণ বেশি হবে। এদিক দিয়ে অন্যান্য দফতরের কর্মকর্তা কর্মচারীরা পিছিয়ে নেই। আবার কেউ কেউ লোভে পড়ে সুযোগ নিতে গিয়ে আবার ধরাও খাচ্ছেন। কুতুব রব্বানী নামের এই রেল কর্মচারীর করোনা পরীক্ষায় নেগেটিভ আসলেও তিনি রেল কর্তৃপক্ষের কাছে পজিটিভ সনদ জমা দেয়, কিন্তু পরে দেখা যায় জমা দেয়া সনদটি ছিল ভুয়া। এই অভিযোগে কুতুব রব্বানীকে গ্রেপ্তার করা হয়। প্রদত্ত যে রিপোর্ট সেটি ছিল নেগেটিভ, সেটাকে পজিটিভ করার জন্য সে সেখানে আসছে এবং তারা ভেরিফাই করে নিশ্চিত হয় যে তার রিপোর্টটা ছিল নেগেটিভ। এই কারণে তাকে সন্দেহজনকভাবে আটক করে আমাদের সংবাদ দিলে আমরা সেখানে যাই, আমরা জিজ্ঞাসাবাদ করে তাকে হেফাজতে নেই। এই মহামারীতে কারো দরকার পজিটিভ সনদ আর কারো দরকার নেগেটিভ। যারা বিদেশ যাত্রী তাদের প্রত্যেককেই নেগেটিভ সনদ নিয়ে বিমানবন্দরে যেতে হয়, কিন্তু দেখা যায় বাংলাদেশ থেকে কোনো রকমে যেতে পারলেও ধরা পড়ে বিদেশে গিয়ে। এরপর বাংলাদেশ থেকে ফ্লাইট বন্ধ করে দেয় জাপান, দক্ষিণ কোরিয়া ও ইতালি। গত 26 জুন এবং 6 জুলাই দুটি ফ্লাইটে যাওয়া বাংলাদেশিদের মধ্যে 29 জনের শরীরে
করোনা ভাইরাস শনাক্ত হবার পর তাদের করোনা সনদে গলদ ধরতে পারে ইতালির স্বাস্থ্য বিভাগ। এরপর শতাধিক যাত্রী বাংলাদেশে ফেরত পাঠাতে বাধ্য হয় ইতালি সরকার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। দেখা যাক যাত্রীরা কোনো সনদ নিয়ে যাচ্ছেন কিনা। আমার যদি কোভিড-19 পায় তাহলে আমাকে কোয়ারেন্টাইন করতে হবে, আর না পাইলে আমি বাসায় চলে যাব। 20 মিনিটসে টেস্ট হবে। স্বাস্থ্যবিধি আমরা নিজের থেকে করোনা টেস্ট এটা করে নিয়েছি। শুধু যাত্রীদের নয়, বিমানবন্দরে যারা কাজ করেন তাদেরও নেগেটিভ সনদ প্রয়োজন। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল। এই ব্যক্তিকে দেখে সন্দেহ হলো টিম 360 ডিগ্রি। পরিচয় জানতে গিয়ে জানা গেল তিনি বিমানবন্দরের একজন কর্মচারী, এসেছেন টাকার বিনিময়ে নেগেটিভ সনদ নিতে। কিন্তু টাকা দিলেই কি সনদ পাওয়া যায়? আমরাও সোহরাওয়ার্দী হাসপাতাল এলাকার মিলন নামের এই দালালের সাথে যোগাযোগ শুরু করি। আপনাকে আমি রিপোর্ট করে দিতে পারবো। স্যাম্পল দিতেই হবে, মাস দিয়ে স্যাম্পল দিলে তো আপনার সমস্যা নাই। নেগেটিভ হইলে আপনার মোবাইলে মেসেজ যাবে, এটা অফিসে দেয় না। ও পজিটিভ দরকার, আর ছুটি নেবে তো করে দিতে পারবো। পরে ফোনে আমাদেরকে জানানো হয় সম্ভব, সব সম্ভব। অর্থাৎ টাকা দিলে এখান থেকেও নাকি পাওয়া যাবে করোনা টেস্টের মন গড়া রিপোর্ট। কিন্তু অনুসন্ধানের শুরুতেই আমরা একজন দালালের সাথে যোগাযোগ করেছিলাম, বলেছিলাম কোনো প্রকার নমুনা ছাড়াই সনদ চাই, আর তিনি আমাদের কাছে টাকা চেয়েছিলেন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। সেই কর্মচারীর কথা মতো আমরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তাকে 5,000 টাকা পাঠিয়ে দেই। 5 দিন পর সেই কর্মচারীর ফোন। কি অবস্থা, কাগজের কি অবস্থা হয়েছে? টিম 360 ডিগ্রির গাড়ি চলতে থাকে মহাখালীর দিকে। জনস্বাস্থ্য ইনস্টিটিউট, জাতীয় পোলিও অ্যান্ড হাম ল্যাবরেটরি থেকে নিয়ে আসা একজন কর্মচারী আমাদের হাতে ধরিয়ে দিলেন করোনা পজিটিভ সনদ। প্রশ্ন হচ্ছে, কোনো প্রকার নমুনা দেয়া ছাড়াই কিভাবে এই সনদ দিলেন তিনি? রিপোর্টটিতে দেখা যায় ল্যাব আইডি, আমাদের একজন সদস্যের নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা সবই ঠিকঠাক আছে। নমুনা সংগ্রহের স্থান দেখানো হয় জাতীয় প্রেস ক্লাব। এই সনদে স্বাক্ষর আছে প্রতিষ্ঠানের প্রধান ডাক্তার মাহবুবা জামিলের। রিপোর্টটি তাদের সার্ভারে আছে কিনা যাচাই করতে হবে। সেই রিপোর্টটি নিয়ে টিম 360 ডিগ্রি এবার হাজির সেই ল্যাবে, যে ল্যাবের একজন কর্মচারী কোনো প্রকার নমুনা না নিয়েই রিপোর্ট দিয়েছেন। ল্যাবের প্রধান ডাক্তার মাহবুবা জামিল কার্যালয়ে নেই। কথা বলতে চাই ল্যাবের অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের সাথে। রিপোর্টটি নিয়ে তারা ভেতরে চলে গেলেন। ফিরে এসে এই সনদের ব্যাপারে কোনো প্রকার মন্তব্য করতে চাইলেন না। ভাই, আমরা আমাদের সিনিয়রের সাথে কথা বলছি। হ্যাঁ, আমাদের হিসাবে আমরা অ্যাজ এ টেকনোলজিস্ট হিসাবে এই ব্যাপারে আমাদের কোনো কথা বলার নাই। আমাদের উপরস্থ কর্মকর্তা আছে, আপনারা আমাদের সাথে কথাবার্তা বলেন। আমরা দেখে বুঝতে পারবো যে এভরিথিং আমরা বুঝতে পারতেছি, বাট আমার মুখ দিয়ে বলার আমার ক্ষমতা নেই। এটা কি বা কি সবই আমি বুঝতেছি, বাট আমার ক্ষমতা নেই বলার। রিপোর্টটি নিয়ে আমরা আবারও একদিন হাজির হই সেই ল্যাবে, কিন্তু সেদিনও কার্যালয়ে পাওয়া গেল না ল্যাব প্রধান ডাক্তার মাহবুবা জামিলকে। বেশ কয়েকবার চেষ্টার পরেও জানা গেল না এই সনদ আদৌ তাদের সার্ভারে আছে কিনা। হয়তো এই সনদ এই ল্যাব থেকে বেরিয়েছে, নয়তো তাদের সেই কর্মচারী কোনো এক কম্পিউটারে বসে নিজে এটা তৈরি করে দিয়েছেন। তাহলে কি বিভিন্ন ল্যাব কিংবা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগসাজশেই এসব করোনা টেস্টের নেগেটিভ পজিটিভ রিপোর্ট বেরিয়ে যাচ্ছে?
আমাদের আরও একটি করোনার ভুয়া সনদ বের করতে হবে। ফিরছি আরও একটা বিরতির পর। জেকেজি আর রিজেন্ট হাসপাতালের টেস্ট কেলেঙ্কারি প্রকাশের পর কিছুটা নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা পজিটিভ সনদ দিয়ে যে সকল চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী 5 থেকে 10 লাখ টাকার স্বাস্থ্য বীমা দাবি করেছে, তাদের সকলেরই সনদ পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। প্রশ্ন হলো, এক্ষেত্রেও কি স্বচ্ছতা থাকবে? এবার আমাদের আরও একটি ভুয়া সনদ নেবার পালা। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা এখান থেকে দালালের মাধ্যমে একটি পজিটিভ সনদ বের করতে চাই। এজন্যে আমরা যোগাযোগ করেছিলাম দালাল মিলনের সাথে। তবে টাকা চেয়ে বসলেন 2000 টাকাও দেয়া হলো তাকে। দুদিন পর আজ নমুনা দেবার দিন। টিম 360 ডিগ্রির একজন সদস্যের নমুনা দেয়া হবে। আমরা একজন সদস্যকে বাছাই করেছি যার করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছিল। দালাল মিলন আমাদের একটি ফর্ম পূরণ করতে বললেন। ফর্ম পূরণ শেষে নমুনা দেবার জন্যে লাইনে দাঁড়ালেন আমাদের সেই সদস্য। নমুনা দিয়ে চলে আসলেন। দেখা যাক আমাদের সেই কাঙ্ক্ষিত পজিটিভ সনদ পাওয়া যায় কিনা। 3 দিন পর আজ আমাদের সনদ নেবার দিন। মিলনের হাত থেকেই পাওয়া গেল সেই সনদ। নাম্বারটা কোথায় থেকে জানি? এই নাম্বারে অন্য এটাই পাবো। আমরা দেখতে চাই তার কথা সত্য কিনা। যেতে হবে হাসপাতালের ল্যাবে। তার আগে দেখে নেওয়া যাক রিপোর্টটিতে আমরা যে তথ্যগুলো চেয়েছিলাম সব ঠিকঠাক আছে কিনা। এই সনদেও আমাদের সদস্যের নাম, আইডি নম্বর এবং ঠিকানা সবই ঠিকঠাক আছে। আছে পজিটিভ লেখাও। রিপোর্টটি নিয়ে আমরা এবার হাজির মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেনের কক্ষে। রিপোর্টটি নিয়ে একজন কর্মচারী যাচাই বাছাই করতে থাকলেন। 1690 এই নম্বরের আইডি খুঁজে পাওয়া গেল, কিন্তু এই আইডির বিপরীতে রোগীর নাম মমতাজ বেগম, করোনা নেগেটিভ। কিছু প্রতিষ্ঠান আপনার করেছে, অনিয়ম করেছে, কিন্তু আমাদের সরকারি প্রতিষ্ঠানে কোথাও কোনো ধরনের অনিয়মের কোনো সুযোগ নেই। বোঝা গেল এমন আইডি নম্বর ব্যবহার করে অনেককেই প্রতারিত করছেন সেই দালাল মিলন। এবার সেই দালাল মিলনকে ধরতে হবে। দেখা যাক এবার তিনি কি বলেন। আপনি একটা সার্টিফিকেট বের করে দিয়েছিলেন। আমি না না হ্যাঁ না আমি আপনি দিই দিয়েছিলেন কিন্তু এখন আপনি বললে আমি তো দেই নাই বস, আমি তো এরকম কাউকে কিন্তু দেই ভিডিও ফুটেজ আছে তখন কে এই সার্টিফিকেট দিচ্ছেন, এটা কি? এটা তো আপনি? জি, এই যে সার্টিফিকেট তো আপনি দিলেন। সার্টিফিকেট আমি তো অনেকে আমাকে ওই আমার পরিচিত যারা আছে এদের অনেকের রিপোর্ট আমি এই যে এটা তো ছিলাম আমাদেরই একজন লোক, এই যে সার্টিফিকেট দিচ্ছেন, এই যে আপনি হাতে দিচ্ছেন, হ্যাঁ এই দেখেন ভিডিও পুরোটা আছে। জি, তাহলে তো আপনিই দিচ্ছেন। না আমি তো এই সার্টিফিকেট দিই নাই। এই যে এইটাই দিচ্ছেন, এটা কেন? শাহিনুর আলম শাহিনুর আলম না, আমাদের এই টিমের সদস্য। না না ওনাকে আমি দিছি, আমার এই কাগজ আমি দেই নাই, কিন্তু উনি কে আমি সেটাও জানি না। আমি আমার এখান থেকে রিপোর্ট হলো আপনার সিবিসি রিপোর্ট দিছি। সিবিসি না, আপনি কোভিড-19 এর না 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 আমি সিবিসি রিপোর্ট দিছি। এটা কি কোভিডের রিপোর্ট না ভাই? আমি এরকম দেই নাই ভাই। যত যাই বলুন না কেন, গোপন ক্যামেরায় ধারণ করা ছবিকে অস্বীকার করবেন কি করে? সেখানে তো সব সত্য লুকিয়ে আছে। আসলে এই মহামারীর সময়ে এক অদৃশ্য শত্রুর সংক্রমণে আক্রান্ত মানুষগুলো ভীষণ রকম অসহায়, আর এই অসহায়ত্বের সুযোগটাই নিচ্ছে বিচ্ছিন্ন কিছু দালাল আর রিজেন্ট কিংবা জেকেজির মতো কিছু প্রতিষ্ঠান।
আসলে কিছু কিছু মানুষের কারণে আমাদের করোনা টেস্ট দেশে বিদেশে ভীষণ রকম প্রশ্নের মুখে পড়েছে, আর এখনই ব্যবস্থা না নেওয়া গেলে ভুগতে হবে কিন্তু দীর্ঘমেয়াদে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানাতে পর্দায় দেখানো মাধ্যমগুলোতে যোগাযোগ করুন। আজ তাহলে এ পর্যন্তই, তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।